আচ্ছা, সাউন্ড ঠিক আছে কিনা একটু চেক করো তো, সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা, সাউন্ড ঠিক আছে কিনা একটু হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। সো আমরা শুরু করি দেরি না করে। আমরা কত দূরে ছিলাম? আমরা হচ্ছে নিউটনের মেকানিক্স শুরু করেছি এবং প্রথম দিন হচ্ছে নিউটনের গতির প্রথম যে সূত্র F=ma এবং ডিটি অফ পি, সেই টাইপের জিনিসপাতি আমরা দেখেছিলাম, রাইট? সো হচ্ছে আজকে আমরা দ্বিতীয় এবং তৃতীয় সূত্র নিয়ে একটু বেশি আলোচনা করব। সো দাঁড়াও, চশমাটা কই গেল, দাঁড়াও। সো নিউটনের গতির দ্বিতীয় আর তৃতীয় সূত্র নিয়ে আলোচনা। তো তৃতীয় সূত্র নিয়ে একটু আগে আলোচনা করি, পরে দ্বিতীয় সূত্রের একবার অ্যাপ্লিকেশনে ঢুকে যাব। হ্যাঁ, দ্বিতীয় সূত্রের অ্যাপ্লিকেশনের জন্য তৃতীয় সূত্র জানা দরকার। নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র বলে যে কোনো সিস্টেমে ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান এবং বিপরীতমুখী। তো জিনিসটা হচ্ছে এরকম, ক্রিয়া একটা বল এবং প্রতিক্রিয়ার একটা বল, তারা পরস্পর মানের সমান, ভালো কথা, মান সমান কিন্তু ডাইরেকশন বিপরীতমুখী। ক্রিয়া এবং প্রতিক্রিয়া, সো যেখানে ক্রিয়া থাকবে সেখানে প্রতিক্রিয়া থাকবে। সো ক্রিয়া এবং প্রতিক্রিয়া কিন্তু জোড়ায় জোড়ায় কাজ করে। সো ক্রিয়ার প্রতিক্রিয়া জোড়ায় জোড়ায় কাজ করছে, জোড়ায় জোড়ায় কাজ করে। ধরো যে আমরা যদি এটা যদি ভূমি ধরো, গ্রাউন্ড, এবং তার উপরে যদি কেউ দাঁড়ায় থাকে, তো এখানে দেখো অনেক কিছু হয়। প্রথম যেটা, সেটা হচ্ছে এটা তো গ্রাউন্ডের উপরের তোমার হচ্ছে স্তরটা, কিন্তু পৃথিবীর কেন্দ্র, ধরো পৃথিবীর কেন্দ্র এটা, পৃথিবীর কেন্দ্র এই ব্যক্তিকে, যদি এম ভরের ব্যক্তি হয় তাহলে এম ব্যক্তিকে এমজি বলে নিচের দিকে কিন্তু টানবে। পৃথিবীর কেন্দ্র বস্তুকে, ব্যক্তিকে এমজি বলে নিচের দিকে টানবে, এবং লোকটাও যেটা করবে পৃথিবীর কেন্দ্রকে নিচের দিকে কিন্তু টানবে। অবশ্যই মহাকর্ষ বল, আমরা জানি যে মহাকর্ষ বল পরস্পরকে টানে। এম ভরের বস্তু, ছোট হাতের এম ভরের বস্তু এবং বড় হাতের এম ভরের পৃথিবী, যাই হোক না কেন, পরস্পরকে টানে। তো তার মধ্যে এটা হচ্ছে ক্রিয়া, এমজি হচ্ছে ক্রিয়া যদি বলি, তাহলে এমজি যদি বলি ক্রিয়া, তাহলে এটা কিন্তু প্রতিক্রিয়া। এটা হচ্ছে প্রতিক্রিয়া। এখন কথা হচ্ছে যে ধরো আমি একটা বস্তু যদি ধরি, হ্যাঁ ধরলাম, এই যে একটা বস্তু আমার হাতের উপরে রাখলাম। তো এখন কি হবে, এই যে এই বস্তুর যে ভর এমজি কোথায় কাজ করবে বলো তো? এমজি নিচের দিকে কাজ করবে, বা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করবে। এমজিটা পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করবে। কিন্তু এই যে আমি ধরে রাখছি, এর ফলে কি হলো, আসলে আমি এই বলটা কিন্তু আমি ফেস করতেছি, রাইট? এই বলটা কে ফেস করতেছে? এই বলটা আমি ফেস করতেছি ইন এ সেন্স, কারণ হচ্ছে এটা সরাসরি আমার হাতের উপরে আছে। সো আমার হাতের মধ্যে দিয়ে সেই বলটা যাচ্ছে, অতিবাহিত হচ্ছে। সো আমি ফেস করতেছি কত বল? আমি ফেস করতেছি এমজি বলটা। সো এখানে যদি ব্যক্তি দাঁড়ায় থাকে একটা ফ্লোরের উপরে, তাহলে এমজি বলটা কে ফেস করে আসলে? দেখো, এমজি বল তো নিচের দিকে কাজ করতে, ফেস কে করতেছে? এমজি বলটা কার উপর দিয়ে যাচ্ছে? যাচ্ছে এই তলের উপর দিয়ে, বা এই তোমার গ্রাউন্ডের উপর দিয়ে। সো এই গ্রাউন্ডটা ফেস করবে হচ্ছে এমজি বল, ঠিক আছে? সো গ্রাউন্ডের উপরেও এমজি বল কিন্তু কাজ করছে, গ্রাউন্ডের উপরেও এমজি বল কাজ করছে। এখন গ্রাউন্ডটা কি করবে বলো তো? দেখো, এই যে একটা ক্রিয়া ব্লু, যেটা খেয়াল করো, ব্লু ক্রিয়ার ফলে এখানে একটা প্রতিক্রিয়া আছে, আবার গ্রাউন্ডটাও একটা এমজি পাচ্ছে। এখন কি হবে? এখন গ্রাউন্ডও কি করবে, ব্যক্তিকে উপরের দিকে একটা প্রতিক্রিয়া দিবে। এটাকে আর বলা হয়, বা আর বা এন দ্বারা অবিলম্ব প্রতিক্রিয়া নির্দেশ করা হয়। দেখো এখানে খেয়াল করো, এখানে অনেকগুলো ফোর্স কিন্তু,
আসলে কিন্তু ফোর্স অনেকগুলা, মহাকর্ষীয় ফোর্স এমজি এবং এটা ক্রিয়া প্রতিক্রিয়া, কিন্তু এই ক্রিয়াটা যাচ্ছে হচ্ছে কার মধ্যে দিয়ে, গ্রাউন্ডের মধ্য দিয়ে আসলে, বা একটা তলের মধ্যে দিয়ে। সো তলটা কিন্তু এমজিটা ফেস করবে, আসলে তলটা কিন্তু এই এমজিটার তলটা ফেস করবে। সো তলটা যদি ফেস করে তাহলে উপরের দিকে একটা প্রতিক্রিয়া দিবে। কে দিবে? দিবে হচ্ছে এই ফ্লোরটা। কাকে দিবে? এই ব্যক্তিকে দিবে। সো এই ব্যক্তিটা কিন্তু, এই ব্যক্তির উপরে কি বল কাজ করছে তাহলে? সো ব্যক্তির উপরে বল, ব্যক্তির উপরে কি বল কাজ করছে? ব্যক্তির উপরে খেয়াল করো, ব্যক্তির উপরে উপরের দিকে কাজ করছে আর, এবং নিচের দিকে কাজ করছে হচ্ছে এমজি, ব্লুটা এমজি। খেয়াল করো, এই এমজিটা কাজ করছে ব্যক্তির উপরে এবং এই আরটা কাজ করছে ব্যক্তির উপরে। ঠিক আছে? আর এই ব্ল্যাক এমজিটা কই কাজ করছে? ফ্লোরের উপরে। আর এই প্রতিক্রিয়াটা কই কাজ করছে? পৃথিবীর কেন্দ্রের উপরে। সো কোথায় কোথায় কোন বল কাজ করছে এটা বোঝা ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো দেখো, ব্যক্তির উপরে বল হচ্ছে এটা। এখন ব্যক্তিটা কখন স্থির থাকবে যদি বলতে চাই, যে কখন স্থির থাকবে, যদি এমজি এর সমান হয়, তাহলে আমরা কি লিখতে পারি? আর ইকুয়াল টু এমজি যদি হয়, হলে ব্যক্তি স্থির দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে? সো এটা নিয়ে অনেকের ঝামেলা থাকে। অনেকে মনে করে যে আসলে ক্রিয়া প্রতিক্রিয়া তো দুইটা আলাদা বস্তুর উপর কাজ করছে, তো এখানে আবার ব্যক্তির উপরে কেন কাজ করলো আসলে? তো ব্যক্তির উপরে আসলে দুইটা বলই আছে এখানে, এমজি এবং আর। ঠিক আছে? সো এই হচ্ছে কথা। সো ব্যক্তির উপরে বল হচ্ছে আর এবং এমজি দুইটাই আছে। এখন যেটা বড় সেদিকে ব্যক্তি যাবে, দুইটা যদি সমান হয় তাহলে ব্যক্তি কোথাও যাবে না, ব্যক্তি স্থির হয়ে থাকবে। নর্মালি আমরা কিন্তু স্থির হয়ে থাকি, দাঁড়ায় থাকলে স্থিরই থাকে, কারণটা হচ্ছে নিচের দিকে যে পরিমাণ এমজি থাকে ওর দিকে সেম পরিমাণে আর থাকে। আচ্ছা, এবার আসো। সো এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের খুব ভালো একটা উদাহরণ। আরও উদাহরণ আছে অনেক। ধরো হচ্ছে এটা একটা দেওয়াল। সো তুমি যেটা করবা, এই দেওয়ালে একটা ফোর্স দিলা, এটাকে বললাম হচ্ছে অ্যাকশন ফোর্স। তখন এই দেওয়ালটা কি করবে? তখন এই দেওয়ালটা তোমাকে একটা বিপরীতমুখী রিঅ্যাকশন ফোর্স দেবে। সো অ্যাকশন কার উপরে কাজ করছে এটা বুঝতে হবে। অ্যাকশন কাজ করছে দেওয়ালের উপরে, আর রিঅ্যাকশন কই কাজ করছে? রিঅ্যাকশন কাজ করছে ব্যক্তির উপরে। সো অ্যাকশন রিঅ্যাকশন কিন্তু আলাদা আলাদা বস্তুর উপরে কাজ করে। এখানেও তাই ছিল। দেখো, অ্যাকশন রিঅ্যাকশন, অ্যাকশন কাজ করছে ব্যক্তির উপরে, রিঅ্যাকশন কাজ করছে পৃথিবীর উপরে। আবার এখানে দেখো, অ্যাকশন কাজ করছে ফ্লোরের উপরে, রিঅ্যাকশন কাজ করছে ব্যক্তির উপরে। সো আলাদা আলাদা বস্তুর উপরে কাজ করে অ্যাকশন এবং রিঅ্যাকশন, এবং তারা জোড়ায় জোড়ায় থাকে, পরস্পর বিপরীতমুখী থাকে। ঠিক আছে? সো এই হচ্ছে অ্যাকশন এবং রিঅ্যাকশনের আসল কাহিনী। এখন কথা হচ্ছে এটা কেন শেখালাম, কারণ এটাতে প্রচণ্ড লেভেলের ম্যাথের মানে আছে, অ্যাপ্লিকেশন আছে প্রচণ্ড লেভেলের এই জিনিসগুলো। সো আস্তে আস্তে আমরা সেই অ্যাপ্লিকেশনগুলো দেখাই। সো আমরা শুরু করব হচ্ছে নিউটনস সেকেন্ড ল এর অ্যাপ্লিকেশন। ধরো যে দুইটা ব্লক আছে, বা একটা ব্লকের কথাই চিন্তা করো, আপাতত একটা ব্লক আছে। ঠিক আছে? সো এম ভরের ব্লক যদি থাকে, তখন দেখো ব্লক থেকেই বুঝতে হবে, ব্লক থেকে কিছু জিনিস আঁকানো শিখতে হবে। প্রথমে কি আঁকাবা? প্রথমে আঁকাবা হচ্ছে এমজি, ধরো আঁকাই নিচের দিকে, এবং এই বস্তুটা যে তলের উপরে থাকে হুবহু ওই তলের একদম লম্ব বরাবর আঁকাই ফেলবা হচ্ছে আর। প্রথম কথা ছাড়াই, প্রথম কথাতেই তুমি হচ্ছে এটা আইডেন্টিফাই করে ফেলবা এমজি এবং আর। তারপরে দেখবা বাদবাকি কী কী আছে। ঠিক আছে? সো এখানে আর কিছু নাই আসলে। সো এরপরে দেখি, এরপরে যদি আমরা মনে করো যে এই বস্তুটাকে এফ একটা বল প্রয়োগ করি এইদিকে,
এফ একটা বল প্রয়োগ করি কোন দিকে, এই দিকে একটা বল প্রয়োগ করি এফ, তখন কি হবে, তখন বস্তুটা ডান দিক বরাবর ত্বরণ পাবে, রাইট? কারণ আমরা কতদিনে পড়ছি এফ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ। সো বস্তুর উপরে নিট বলটা যেদিকে সেই দিকেই হচ্ছে ত্বরণ। সো এখানে দেখো উপরে নিচে বরাবর কোনো বল নাই ধরে নিলাম, কারণ হচ্ছে যে এম জি এবং আর সমান হবে, যেরকম যে ক্ষেত্রে হয়েছিল। সো এম জি এবং আর সমান হলে এফ বলের কারণে সে ডান দিকেই চলে যাবে। সো এফ ইকুয়াল টু এম এ আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এটা সোজা একটা কেস। ধরো যে গত দিনের ম্যাথগুলো যেগুলো করছিলে এটা ধরাধরির কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর একটু আস্তে আস্তে একটু করে কঠিন হবে জিনিসগুলো। তো ধরো যে আমার কাছে এরকম একটা সিস্টেম আছে, M1 এবং M2 দুইটা ভরের বস্তু আছে এবং তারা পরস্পর লাগানো একেবারে, ঠিক আছে? সো আমি যেটা করলাম, আমি হচ্ছে এখানে একটা বল অ্যাপ্লাই করে ফেললাম এই সিস্টেমে। তখন কি হবে এমনি চিন্তা করো, অত হাই থট করা লাগবে না, অত হাই থটের কিছু নেই। লাগানো আছে দুইটা বস্তু, তুমি যদি এফ বল প্রয়োগ করো তাহলে পুরো সিস্টেমটা ডান দিকে যাবে না? তাই তো যাওয়ার কথা, মানে ডান দিকে ত্বরণ পাবে, পুরো সিস্টেমটা একটা ত্বরণ পাবে। যেরকম লাইনে দাঁড়ানো দুইজন ফ্রেন্ড আছে, পিছন থেকে কেউ যদি এসে একটা ধাক্কা দেয় কি হবে বলো তো? দুজন ফ্রেন্ড লাইনে দাঁড়ানো পরপর, পিছন থেকে কেউ একজন এসে ধাক্কাই করলো, ধাক্কা দিলে কি হবে? একদম সামনে যাবে না, সামনে চলে যাবে তো। সো কি হবে, M1 ভরের বস্তুটা দেখো পিছ থেকে ধাক্কা পাইলো, M1 ভরের বস্তুটা পিছ থেকে কিন্তু ধাক্কা পাইলো, এবং সাথে সাথে সে কি করবে, সাথে সাথে সে কিছু পরিমাণ যে ধাক্কাটা পাইলো তার ফলে যে ধাক্কাটা সে গেইন করলো, এটার কিছু পরিমাণ ধাক্কা সে সামনে দিয়ে দেবে। এখন শুধু সামনে যে দিলেই হবে সেটা কিন্তু না আসলে, কারণ এফ যদি এই পরিমাণে ধাক্কা দেয় তখন M2 যে কী করবে জানো, M2 যেটা করবে সেটা হচ্ছে M2 M1কে একটা প্রতিক্রিয়া জানাবে। এটা হচ্ছে ক্রিয়া ছিল, তাহলে M2 M1কে একটা প্রতিক্রিয়া জানাবে। সো M2 M1কে একটা প্রতিক্রিয়া জানাবে হচ্ছে বিপরীতমুখী এবং সেম মান সেম। দেখো এফ মান সেম কিন্তু বিপরীতমুখী। সো ক্রিয়ার প্রতিক্রিয়া কিন্তু এখানে আছে, ঠিক আছে? আর এখানে নিচের দিকে দেখো খেয়াল করো M1G আছে, উপরের দিকে R1 আছে, এদিকে R2 ধরলাম, নিচের দিকে M2G আছে। এখন কথা হচ্ছে R1 ইকুয়াল টু M1G হয়ে যায় এবং R2 ইকুয়াল টু M2G হয়ে যায়, এবং এগুলো আমরা এই জন্য লিখি না আসলে, R এবং MG আমরা এই ম্যাথের ক্ষেত্রে দেখাই না, ঠিক আছে? আমরা স্ট্রেট কি দেখাবো তাহলে, স্ট্রেট ওয়েতে আমরা এইভাবেই স্ট্রেট দেখাই দিব। M1 আমরা স্ট্রেট কি দেখাবো, দেখো এত ঘিজিবিজি না দেখে আমরা দেখাবো হচ্ছে এফ জাস্ট এতটুকু রাখবো। এখন কথা হচ্ছে সিস্টেম যেটা একটা ত্বরণ পাবে সেটা হচ্ছে এ। যখনই কিছু কথা লিখে নাও, যখনই সিস্টেমে একাধিক ভর কানেক্টেড থাকবে, কানেক্টেড অনেকভাবে হতে পারে হচ্ছে স্পর্শ দ্বারা, মানে পরস্পর লাগোয়া, বা তার দ্বারা, বা স্প্রিং দ্বারা, মানে কানেক্টেড থাকলেই হয়েছে। তখন ফার্স্ট স্টেপ সিস্টেমের ত্বরণ বের করতে হবে। এটা সবচেয়ে ইজি স্টেপ আসলে। সিস্টেমের ত্বরণ হচ্ছে সিস্টেম হচ্ছে টোটাল বল ডিভাইড বাই মোট ভর, এফ ইকুয়াল টু এম এ বসাই দিব। সো আমার কি করতে হবে, সিস্টেমের ত্বরণ বের করতে হবে। সো সিস্টেমের ত্বরণ খেয়াল করে, এগুলা কথা কিন্তু বইয়ে লেখা থাকবে না, হ্যাঁ? বইয়ে জাস্ট ম্যাথ দিয়ে রাখছে, কোনো সিস্টেম শেখানো নাই কিন্তু, এগুলো কিন্তু নিজে নিজে শিখতে হয়। তো দেখো এফ ডিভাইড বাই মোট ভর কত, ফোর্স কত দিয়েছি আমি, ফোর্স দিয়েছি হচ্ছে এফ। আচ্ছা এখানে কাজ করি, সরি এখানে আমার ভুল হয়েছে, এখানে হচ্ছে এফ ড্যাশ দেওয়া লাগতো, হ্যাঁ এফ ড্যাশ দিলাম। দুইটা বল আলাদা হবে, সেম বল হবে না, আলাদা হবে, হ্যাঁ সেম বল হবে না, আমরা দেখব কেন আলাদা হচ্ছে। এফ দিলাম, এফ ড্যাশ পাবে, সেম বলে দিতে পারবে না। আচ্ছা
সো এফ ডিভাইড বাই মোট ভর কত m1 প্লাস m2। সো সিস্টেমের নিট ত্বরণ বের হয়ে গেল। ঠিক আছে, সেকেন্ড স্টেপ। এখন একাধিক ভর কানেক্টেড আছে, কিন্তু দুইটা দিছি, তিনটা থাকতে পারে, চারটা থাকতে, দুইটা দিয়ে অ্যাকচুয়ালি এই টাইপেরগুলো দুইটা দিয়ে নর্মালি দিয়ে দেয়, তিনটা খুব একটা দেয় না, আছে ম্যাথ কিন্তু দিবে না, অত কঠিন করে না। সো দুইটা দেখো, দুইটা যখন থাকবে তখন আমরা সেকেন্ড স্টেপে যেটা করব সেটা হচ্ছে প্রতিটি ভরের জন্য আলাদা আলাদাভাবে এফ ইকুয়াল টু এম এ অ্যাপ্লাই করতে হবে। এই দুইটা স্টেপ ফলো করলে হয়ে যাবে, ম্যাথ হয়ে যাবে। সো প্রথম কথা হচ্ছে সিস্টেমের ত্বরণ বের করতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকটা ভরের জন্য আলাদা আলাদা হবে এফ ইকুয়াল টু এম এ দিতে হবে। ঠিক আছে, তাই তো বলি, তো চকচক করছে না কেন? আমি লাইট তো কম দিয়েছি একটা। সো দেখো দুইটা ভর আছে, সো দুইটা ভরের জন্য আলাদা আলাদা করে আমরা এফ ইকুয়াল টু এম এ বসাবো। ঠিক আছে, সো কীভাবে বসাবো? তো কীভাবে বসাবো তার আগে হচ্ছে একটা ছোট্ট একটা জিনিস তোমরা হচ্ছে এটা 9-10 থেকে শিখছো, মনে করাই দিই। ধরো যে আমি বললাম যে একটা বস্তু আছে 2 কেজি ভর ধরলাম, সো এটার উপরে দুইটা বল কাজ করলো, একটা ধরো হচ্ছে 10 নিউটন এবং আরেকটা হচ্ছে বাম পাশে 8 নিউটন। 9-10 ছিল এগুলো ছোটোখাটো জিনিস, তাহলে তুমি নিজেই বলতে পারো যে নিট বল কত কত ছিল, নিট ফোর্স কত, 10 - 8। দেখে বোঝা যাচ্ছে এক পাশে ডান পাশে 10 নিউটন বলে টানতেছে, বাম পাশে 8 নিউটন বলে টানতেছে, তাহলে নিট বলটা কত হবে? 10 - 8, 10 - 8, বড়টা থেকে ছোটো মাইনাস, এবং একখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে নিট ত্বরণটা কোন দিকে হবে? ডান দিকে। কারণটা কি? কারণটা এদিকে বড় ত্বরণ, এদিকে বলটা বড়, এদিকে বলটা ছোট, সো যেদিকে বল বড় সেদিকে নিট ত্বরণটা থাকে, সো হচ্ছে 2 নিউটন, রাইট? বা অন্য কথায় আমি যদি এখন এভাবে লিখি জিনিসটাকে, যে এটা F1 দিলাম এবং এটা দিলাম হচ্ছে F2, দিলাম, তাহলে কত হচ্ছিল আসলে? আমি যদি বলি ডান দিকে নিট ত্বরণ, ডান দিকে নিট ত্বরণ, তাহলে F1 বড় F2 ছোট, তাহলে কি লিখতে পারি আমি? F1 - F2 লিখছিলাম কেবলই। সো এফ নেট, যেটা এফ নেটকে লেখা যায় হচ্ছে m ইন্টু এ নেট, সো m এটা ধরলাম, m ইন্টু এ নেট, এই যে নিট ফোর্স ইকুয়াল টু m ইন্টু এ নেট, রাইট? সো ত্বরণটা বের হয়ে যাবে না? সো দেখো এই যে সহজ একটা জিনিস যেটা 9-10 তোমরা শিখছো, ওইটাকে এখন অ্যাপ্লাই করবো। কার কার জন্য? M1 এর জন্য আলাদাভাবে, M2 এর জন্য আলাদাভাবে অ্যাপ্লাই করবো, আলাদা আলাদা করে অ্যাপ্লাই করবো, তাহলেই হয়ে যাবে। সো M1 এর জন্য দেখো, M1 এর জন্য, সো M1 এর জন্য যখন অ্যাপ্লাই করব তখন এটার উপরে কোন কোন ফোর্স আছে এখন দেখতে হবে। এখানে একটা কথা লেখো, হ্যাঁ, সেকেন্ড স্টেপ পরে এখানে একটা জিনিস লেখে না, m ভরের বস্তুর জন্য এফ নেট ইকুয়াল টু m ইন্টু এ নেট অ্যাপ্লাই করার সময় এই জিনিসটা ইম্পর্টেন্ট। এই লাইনটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে এখন, শুধুমাত্র m ভরের উপর যেসব বল অ্যাপ্লাই করা হচ্ছে সেসব দেখতে হবে। আমি বোঝাচ্ছি কথাটা কি। আগে লেখো, m ভরের বস্তুর জন্য এফ নেট ইকুয়াল টু m ইন্টু এ নেট, মানে যে এইটা যখন আমি অ্যাপ্লাই করব সূত্রটা, তখন শুধুমাত্র m ভরের উপর যেসব বল অ্যাপ্লাই করা হচ্ছে, আমি ধরো যে m ভরটা হচ্ছে আমি, তখন আমি ফিল করব আমার উপরে কে কে ফোর্স অ্যাপ্লাই করছে, সেই ফোর্সগুলো আমি দেখব। আমি কার উপরে কি ফোর্স অ্যাপ্লাই করছি সেটা ম্যাটার না, কিন্তু এখন খেয়াল করো, এটা অ্যাপ্লাই করার সময় আমি কাকে কী রকমের ফোর্স অ্যাপ্লাই করছি, আমি কাকে কী রকমের ফোর্স অ্যাপ্লাই করছি ওগুলো কিচ্ছু ম্যাটার না। ম্যাটার হচ্ছে আমার উপরে কোন কোন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে।
হ্যাঁ, ফোর্সেস অ্যাপ্লাইড অন মি, নট ফোর্সেস অ্যাপ্লাইড বাই মি। আমি কার কার উপরে কী কী ফোর্স অ্যাপ্লাই করছি কোনো ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে আমার উপরে কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা, আমার উপরে কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা। সো দেখো M1 ভরের বস্তু, M1 ভরের বস্তুর উপরে কী কী ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেটা দেখো। M1 ভরের বস্তুকে অ্যাপ্লাই করা হচ্ছে সরাসরি F ফোর্স, এটা অ্যাপ্লাই করা হচ্ছে, খেয়াল করো এটা অ্যাপ্লাই করা হচ্ছে। আর M1 ভরের বস্তুর উপরে এই ব্লু এর মধ্যে দুইটাই কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে না। দেখো এই যে ডান পাশের যে এফ ড্যাশটা সেটা অ্যাপ্লাই করা হচ্ছে M2 এর উপরে, সেটা M1 M2 এর উপরে অ্যাপ্লাই করছে। সো এটা আমরা দেখব না, আমরা দেখব M1 এর উপরে কি কি অ্যাপ্লাই হচ্ছে। সো M1 এর উপরে F অ্যাপ্লাই হচ্ছে এবং M1 এর উপরে অ্যাপ্লাই হচ্ছে এই যে বাম পাশের এফ ড্যাশটা, এটা কে দিচ্ছে? M2 ভরের বস্তু দিচ্ছে। কি বল? প্রতিক্রিয়া বল। ঠিক আছে, দেখো এটা ক্রিয়া এবং এটা ছিল প্রতিক্রিয়া। সো M2 ভরের বস্তু কার উপরে অ্যাপ্লাই করছে? M1 এর উপরে। তাহলে দেখবা M1 এর উপরে কি কি অ্যাপ্লাই হচ্ছে? M1 এর উপরে অ্যাপ্লাই হচ্ছে এইটা এবং এইটা, এইটা এবং এইটা, এটা না কিন্তু, এটা না, এইটা এবং এইটা, এইটা এবং এইটা। সো দেখো তাহলে M1 এর উপরে কোন কোন বল আছে? M1 এর উপরে আছে দুইটা বল, তিনটা বল কিন্তু নাই, দুইটা। কে? এইটা, এইটা এবং এই পাশের এইটা, বাম পাশেরটা। ডান পাশেরটা কেন না? কারণ হচ্ছে ডান পাশেরটা হচ্ছে M2 এর উপরে অ্যাপ্লাই করা হচ্ছে, ডান পাশেরটা M1 এর উপরে না, M2 এর উপরে অ্যাপ্লাই করা হচ্ছে, M1 এর উপরে না। সো আমরা কি লিখতে পারি? দেখো এটা কোন দিকে যাবে তাহলে? এই কোন দিকে যাচ্ছে? দেখো, দেখে বোঝা যাচ্ছে না কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে, ডান দিকে নিট ত্বরণ। সো আমরা কি লিখতে পারি? তাহলে খেয়াল করো উপরেরটার মতো করেই M1 ভরের বস্তুর জন্য আমরা কি লিখতে পারি? M1 এর জন্য কি লেখা যাচ্ছে দেখো, ডান দিকে নিট ত্বরণ। তাহলে কোন বলটা বড়, F নাকি F ড্যাশ? অবশ্যই Fটা বড়, ডান দিকে নিট ত্বরণ। তাহলে F মাইনাস F ড্যাশ ইকুয়াল টু হচ্ছে M1 ইন্টু A নেট। রাইট? লেখা যাচ্ছে তো? তাই তো, তাহলে এখান থেকেই যা আসার আসবে, সমস্যা কি? এটাই ইকুয়েশন। এখন দেখো M2 এর জন্য, M2 ধরো বসাই, M2 আঁকাও। সো M2 হচ্ছে এইটা। এখন আমরা দেখবো যে M2 এর উপরে কি কি ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, স্ট্রেট M2 এর উপরে। সো M2 এর উপরে কি এটা অ্যাপ্লাই করা হচ্ছে? না, এটাতে অ্যাপ্লাই করা হচ্ছে স্ট্রেট M1 এর উপরে, সরাসরি M1 এর উপরে অ্যাপ্লাই করা হচ্ছে, M2 এর উপরে না। এইটা, এটা কার উপরে অ্যাপ্লাই করা হচ্ছে? এটা অ্যাপ্লাই করা হচ্ছে M1 এর উপরে, M2 এর উপরে না। M2 এর উপরে অ্যাপ্লাই করার ফোর্স কিন্তু একটাই, F ড্যাশ। M2 এর উপর ফোর্স অ্যাপ্লাই করেছে একটাই, F ড্যাশ, F ড্যাশ। সো এটার উপরে অ্যাপ্লাই করা ফোর্স হচ্ছে একটাই, বা ডান দিক বরাবর F ড্যাশ। সো আমরা লিখতে পারি F ড্যাশ ইকুয়াল টু M2 ইন্টু নিট ত্বরণ যেটা সেটা। তো সিস্টেমের নিট ত্বরণ যেটা সেই ত্বরণেই কিন্তু সে চলবে, সিস্টেমের নিট ত্বরণ যেটা সেই ত্বরণেই সে চলবে। এখন দেখো খুব ছোট্ট একটা ম্যাথ, এটা MCQতে দেয় মেইনলি। দেখো এটা 2 কেজি 3 কেজি এবং আমি দিলাম হচ্ছে 10 নিউটন বল। এখন যদি প্রশ্ন করি, কোশ্চেন, 3 কেজি ভরের বস্তু 2 কেজি ভরের বস্তুর উপর কত বল প্রয়োগ করবে? আমি কি জিজ্ঞেস করলাম? দেখো ফোর্স আমরা কাকে প্রয়োগ করছি? 2 কেজির উপরে সরাসরি এবং 3 কেজি তার সামনে আছে। প্রশ্ন হচ্ছে 3 কেজি ভরের বস্তু 2 কেজি ভরের বস্তুর উপরে কত বল অ্যাপ্লাই করবে, মানে 3 কেজি ভরের বস্তু 2 কেজি বস্তুর উপরে কি পরিমাণ বল অ্যাপ্লাই করছে সেটা বের করতে হবে। সো কিভাবে বের করব? প্রথম স্টেপ কি ছিল? একদম প্রথম তোমার স্টেপটা হচ্ছে যে তুমি ত্বরণটা বের করে ফেলবা ইজি করার জন্য। সো নিট ত্বরণ ইকুয়াল টু হচ্ছে নিট বল বাই বস্তুদ্বয়ের ভরের যোগফল। সো কত নিট ত্বরণ কত? তাহলে নিট বল কত? 10 নিউটন তুমি অ্যাপ্লাই করেছো, এখানে টোটাল বল 10 নিউটন অ্যাপ্লাই করেছো এবং নিট বল কত, ভর কত? 2 এবং 3 যোগ করো।
তাহলে কত আসে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে সিস্টেমের ত্বরণ, এটা হচ্ছে সিস্টেমের ত্বরণ। এবার কি করব, এবার হচ্ছে দুইটা আলাদা আলাদা বস্তুর জন্য আঁকায় ফেলব। সো দেখো একটা জিনিস, 2 কেজি ভরের বস্তু সামনে যাইতে 3 কেজি ভরের বস্তুকে এফ বলে যদি ঠেলে, 3 কেজি ভরের বস্তু এফ ড্যাশ ধরি, এফ ড্যাশ বলে যদি ঠেলে, 3 কেজি ভরের বস্তু 2 কেজি ভরের বস্তুকেও এফ ড্যাশ বলেই ঠেলবে। এই যে অনেকে বের করে ফেলছে 4 নিউটন, দেখা যাক 4 নিউটন কিনা। না, 4 নিউটন হবে না। দেখো 2 কেজি ভরের বস্তু 3 কেজি ভরের বস্তুকে এফ ড্যাশ বলে যদি ঠেলে, তাহলে 3 কেজি ভরের বস্তু 2 কেজি ভরের বস্তুকে এফ ড্যাশ বলেই বিপরীত দিকে ঠেলবে, রাইট? ক্রিয়া প্রতিক্রিয়া। সো আমার কি প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে 3 কেজি ভরের বস্তু 2 কেজি ভরের বস্তুর উপর কত বল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এইটা, বা এটার যে ভ্যালু এটার ভ্যালু তো সেম। সো এখন আমরা দেখি 2 কেজি ভরের বস্তুর তোমার যদি চিত্রটা আঁকাই, সো 2 কেজি ভরের বস্তুর উপরে কি কি বল? 2 কেজি ভরের বস্তুর উপরে 2 কেজি ভরের বস্তুর উপরে ডান পাশে 10 নিউটন আছে, এবং 2 কেজি ভরের বস্তুর উপরে বাম দিক থেকে এফ ড্যাশ আছে। কে দিচ্ছে? 3 কেজি ভরের বস্তু দিচ্ছে, সেটাই বের করতে হবে আসলে, এফ ড্যাশ, এটাই বের করতে হবে। সো 2, এবং তুমি খেয়াল করো এটাকে যদি ট্রেনের মতো করে চিন্তা করো, ট্রেনের প্রতিটা বগি কি আলাদা ত্বরণে যাবে নাকি পুরো ট্রেনটা সিস্টেমটা একই ত্বরণে যাবে? ট্রেনের প্রতিটা বগি কি আলাদা ত্বরণে যাবে নাকি পুরো ট্রেন একই সাথে একই ত্বরণে যায়? একই সাথে একই ত্বরণে যায়, পুরো সিস্টেম একই ত্বরণে রান করে, ওরকমই তো। তো 2 কেজি ভরের বস্তুর ত্বরণও কিন্তু এটা 2 মিটার পার সেকেন্ড, 3 কেজি ভরের বস্তুরও ত্বরণও 2 মিটার পার সেকেন্ড। সো 2 কেজি ভরের বস্তু ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমরা কি লিখতে পারি? ত্বরণটা কোন দিকে? ত্বরণটা ডান দিকে, তাহলে ডান দিকের বলগুলো বড়, বাম দিকের বলগুলো ছোট, রাইট? ত্বরণটা যেহেতু ডান দিকে, সো ডান দিকের বলগুলো কে কে? ডান দিকের বল হচ্ছে 10 নিউটন এবং বাম দিকের বল হচ্ছে এফ ড্যাশ। সো আমরা লিখতে পারি কে বড়? ডান দিকের বল। সো 10 মাইনাস বাম দিকের এফ ড্যাশ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ। এ কত? 2, এম কত? 2 কেজি। সো এফ ড্যাশ ইকুয়াল টু 10 মাইনাস 4, 6 নিউটন। এই হচ্ছে অ্যান্সার, শেষ। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। তো বলো, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। হ্যাঁ, এটা একদম প্রথম স্টেপটা গেল আর কি। এরপরে হচ্ছে আমরা একটা, এটা হচ্ছে দেখো এটা একটা নাম আছে বুঝছো, এই যে 2 কেজি ভরের বস্তু 3 কেজি ভরের বস্তুর সংস্পর্শ থেকে যে এফ ড্যাশ বলটা দিচ্ছে, বা 3 কেজি ভরের বস্তু 2 কেজি ভরের বস্তুর সংস্পর্শ থেকে যে বলটা দিচ্ছে, এই এফ ড্যাশটা গোলাকে বলা হয় হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। হ্যাঁ, সংস্পর্শ থেকে যে বলটা দেওয়া হয় কন্ট্যাক্ট ফোর্স, কন্ট্যাক্টটা থেকে যে ফোর্সটা অ্যাপ্লাই করা। আচ্ছা, তাহলে আমরা এরপরে যাই। ধরো যে আমার কাছে এখানে একটা বস্তু আছে
সো এটাতে আমরা বিভিন্ন রকমের ফোর্স এবার অ্যাপ্লাই করে দেখবো যে কীরকম কী হইতে পারে। সো ধরো যে আমরা তাকে এফ একটা ফোর্স অ্যাপ্লাই করলাম F1, এবং সেটা অ্যাপ্লাই করলাম হচ্ছে ভূমির সাথে থেটা কোণে। খেয়াল করো, ভূমির সাথে থেটা কোণে তাকে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? ভূমির সাথে থেটা কোণে অ্যাপ্লাই করলাম। এখন কথা হচ্ছে থেটা কোণে অ্যাপ্লাই করলে কি হবে সেটা বুঝতে হবে। সো যখনই আমাদের কাছে মনে রাখবে সবসময়, যখনই আঁকা বাঁকাভাবে থাকবে তখনই যে তল বরাবর বস্তুটা আছে ওই তল বরাবরই তুমি এক্স অক্ষটা চিন্তা করবা এবং তার লম্ব বরাবর ওয়াই অক্ষটা চিন্তা করে ফেলবা। সো আগে চিন্তা করে এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ, ঠিক আছে? যে তল বরাবর আছে, এখন যদি বস্তুটা ধরো যে আনত একটা তলে থাকতো, তাহলে আনত তল বরাবর আছে। সো এই তল বরাবর তুমি এক্স অক্ষ চিন্তা করবা এবং তার লম্ব বরাবর ওয়াই অক্ষ চিন্তা করবা, বুঝতে সুবিধা হবে, ক্যালকুলেশনের সুবিধা হবে, ঠিক আছে? সো আমরা আপাতত এটাতে থাকি, আমরা এটা নিয়ে পরে কথা বলবো, এটা নিয়ে পরে কথা আছে, ঠিক আছে? আনত তল পরে, আগে নর্মালটাই পড়ি। সো এম ভরের যদি বস্তু হয় এবং আমরা ধরো যে আরও কিছু বল এটার উপর অ্যাপ্লাই করি, ধরো যে এটার এই পাশ বরাবর আছে হচ্ছে এফ একটা ফোর্স, ঠিক আছে? ছোট হাতের এফ একটা ফোর্স আছে। এখন তুমি এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যখন তাকে ভাগ করে নিছো, তখন এই বলটা দেখো, এই বলটা কিন্তু এক্স বরাবরও না ওয়াই বরাবরও না, অন্য একটা অ্যাঙ্গেলে, রাইট অ্যাঙ্গেলে আছে। সো তোমার প্রথম কাজটা হবে কি, এটাকে ভেঙে ফেলা, এটাকে ভেঙে দুই ভাগে ভাগ করা। ভেক্টর পড়ছি না, ভাঙ্গা মানে কি উপাংশে বিভক্ত করে ফেলা। এই ফোর্সটাকে তুমি দুই ভাগে ভাগ করো, একটা যাবে হচ্ছে এই বরাবর F1 cos থিটা এবং একটা যাবে হচ্ছে এই বরাবর F1 sin থিটা। আশা করি এটা নিয়ে কারো কোনো ঝামেলা নেই, উপাংশ নিয়ে। এখন F1 cos থিটা F1 sin থিটা কি করলাম তাহলে? এটা কি তাহলে আছে আর এটা আসলে নাই? এটাকে আমরা যেটা করছি সেটা হচ্ছে দুই ভাগে ভাগ করে ফেলছি, ঠিক আছে? এটাকে দুই ভাগে ভাগ করে ফেলছি। সো এটাকে ভাগ করে ফেলছি, এর পাশে একটা এই পাশে একটা, তাহলে দুইটাই দেখো, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ বরাবর চলে আসলো। এখন আরও কি ফোর্স আছে? এখন এটার এম জি নিচের দিকে আছে এবং আর একটা ফোর্স আছে হচ্ছে তলের অবিলম্ব বরাবর এইটা, ঠিক আছে? দেখো বিভিন্ন রকমের ফোর্স। এখন তুমি চেক করো যে আর কোনো বল আছে কিনা, এফটাকে দুই ভাগে ভাগ করছো, ভালো কথা, এম জি দিছো, এই পাশে একটা এফ দেওয়াই আছে আর এরপরে আর আছে, আর কোনো বল এখানে নাই। সো প্রশ্নে এটা ডাটা দেওয়া থাকবে যে ত্বরণটা কোন দিকে। সো ধরো যে ত্বরণটা হচ্ছে ডান দিক বরাবর, ঠিক আছে? সো এখন দেখো এখানে দুইটা অক্ষ আছে, এক্স এবং ওয়াই, উল্লম্ব একটা অক্ষ, অনুভূমিক একটা অক্ষ। তো দুইটা অক্ষ বরাবরই কিছু ইকুয়েশন লেখা যায়। সো কোনটা আগে লিখবা? আমি সাজেস্ট করবো সবসময় ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশনটি একটু আগে লিখবা, সুবিধা হবে। যখন আমরা ঘর্ষণ পড়বো তখন দেখবা যে সুবিধা হচ্ছে অনেক বেশি। ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশন আগে লিখলে অনেক বেশি সুবিধা পাওয়া যায়, এই জন্য ওয়াই অক্ষ বরাবরটা আগে লেখার অভ্যাস করবো। সো দেখো ওয়াই অক্ষ বরাবর বস্তুটা উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, সে যাচ্ছে হচ্ছে এই দিক বরাবর। আসলে ওয়াই অক্ষ বরাবর বস্তুটা উপরে বা নিচে যাচ্ছে না, তাহলে উপরের দিকে যে পরিমাণে বল নিচের দিকে সেম পরিমাণে বল, রাইট? ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যে পরিমাণে বল নিচে সেম পরিমাণে বল, তাহলে উপরের দিকে কোন পরিমাণে বল? উপরের দিকে আর এবং এফ সাইন থিটা। দেখো উপরের দিকে আর এবং এফ সাইন থিটা। সো দেখো উপরের দিকে কি বল? আর এফ সাইন থিটা, এবং নিচের দিকে কি বল? নিচের দিকে এমজি। সো দেখো তাহলে অবিলম্ব প্রতিক্রিয়ার ভ্যালুটা যদি বের করতে দেয় প্রশ্নে, বের করতে পারবা না? এমজি মাইনাস এফ সাইন থিটা। বের করা যাবে তো? যাওয়ার কথা। আচ্ছা, ওয়াই গেল, এবার এক্স অক্ষ বরাবর আসো। এক্স অক্ষ বরাবর কি বল আছে অ্যাপ্লাই চেক করো। এক্স অক্ষ বরাবর বল আছে হচ্ছে এইটা F1 cos থিটা। এটা তো নাই, এটা তো আমরা ভাগ করে ফেলছি, এটা তো নাই, ডিলিট করে দিচ্ছি, এটাকে অলরেডি এটা এবং এটাতে ভাগ করছি। F1 cos থিটা এবং তার বিপরীতে আছে হচ্ছে F1 cos থিটা এবং ছোট হাতের এফ, ঠিক আছে? আর কি কোনো ফোর্স এখানে আছে? আর কোনো ফোর্স দেখো এখানে কিন্তু নাই। সো এখন দেখতে হবে নিট বলটা কোন দিকে, বা সরি নিট ত্বরণটা কোন দিকে। নিট ত্বরণটা ডান দিকে, তার মানে কোন দিকের বলটা বড়? ডান দিকের বলটা বড়, বাম দিকের বলটা কি ছোট? সো আমরা কি লিখতে পারি? এক্স অক্ষ বরাবর F1 cos থিটা মাইনাস এফ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ নেট।
f1 cos theta মাইনাস f ইকুয়াল টু m ইন্টু n। সো এখান থেকে তুমি n এরটা চাইলে বের করতে পারো, ঠিক আছে? n এরটা চাইলে বের করতে পারো। তো n এরটা কত? f1 cos theta মাইনাস f বাই m। ওকে, সো এই হচ্ছে কথা। এখন যদি একটা ম্যাথ করি আমরা এটার এই টাইপের আর কি, ধরো হচ্ছে 10 কেজি ভরের একটা বস্তু আছে, এবং তার সাথে 30 ডিগ্রি কোণে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো 40 নিউটন। সো প্রথম কাজ কি হবে, y এবং x বরাবর ঠিক করে নিব, এটাকে 40 নিউটনটাকে ভাগ করে নিব আগে। সো 40 নিউটনকে ভাগ করে নিই 2 ভাগে। এটা হচ্ছে 40 cos 30 এবং এটা হচ্ছে 40 sin 30। নিচের দিকে m ইন্টু g এবং উপরের দিকে হচ্ছে r, ঠিক আছে? এখানে প্রশ্নে আর কিছু দেওয়া নেই, ঠিক আছে? এখন মনে করো আমাকে বের করতে দিল r কত এবং ত্বরণটা কত, বস্তুর উপরে প্রতিক্রিয়া বলটা কত এবং ত্বরণটা কোন দিকে। সো ত্বরণটা আমরা ধরলাম যে ডান দিকে। তাহলে দেখো আমরা কি বের করতে পারি, প্রথমে কোন বরাবর ইকুয়েশন লিখবো, y অক্ষ বরাবর, রাইট? তো y অক্ষ বরাবর লেখো। y অক্ষ বরাবর কোন কোন ফোর্স আছে? y অক্ষ বরাবর ফোর্স আছে হচ্ছে এইটা, এইটা এবং এইটা, y অক্ষ বরাবর। সো উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল। সো r প্লাস 40 sin 30 ইকুয়াল টু 10 ইন্টু 9.8, বা r ইকুয়াল টু 98 মাইনাস 40 sin 30। sin 30 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে 90 মাইনাস 20 বা 78 নিউটন অবিলম্ব প্রতিক্রিয়া বের হয়ে গেছে। প্রথম অ্যান্সার শেষ। দ্বিতীয় অ্যান্সার করো। দ্বিতীয় অ্যান্সার হচ্ছে ত্বরণটা বের করতে হবে। এক্স অক্ষ বরাবর কোন কোন ফোর্স আছে? এখানে দেখো এক্স অক্ষ বরাবর বিপরীত দিকে কোনো ফোর্স নাই, এক্স অক্ষ বরাবর ফোর্স আছে একটাই, 40 cos 30। f ইকুয়াল টু m ইন্টু a, তাহলে 10 ইন্টু a, তাহলে এ ত্বরণটা বের হবে। ফোর cos 30 শেষ, যা আসবে সেটাই অ্যান্সার, ঠিক আছে? সো দেখছো জিনিসগুলা বুঝলে অত কঠিন মনে হয় না এবং সোজা, আসলে জিনিসগুলো আসলেই সোজা যদি বুঝে যাও। সো এটা গেল, ঠিক আছে? এখন মনে করো যে আরেকটু যদি কঠিন হয়, আরেকটু জাস্ট একটু যদি কঠিন, আরেকটু যদি কঠিন করি, হ্যাঁ, মানে একই রকমই কঠিন বলতে একই রকম, একই প্রসিডিউর আগালেই হয়ে যাবে, জাস্ট আরেকটু। F1 ধরো এবং এদিকে ধরো হচ্ছে আরেকটা ফোর্স আছে F2, দুইটা একটু অন্যরকম, আলাদা আলাদা ফোর্স M। সো নিচের দিকে mg থাকবে এবং অটোমেটিক্যালি উপরের দিকে r থাকবে, ঠিক আছে? mg এবং r। সো কথা হচ্ছে আর কে কে থাকবে? অনেকেই থাকবে। যেরকম আমরা ধরে নিই যে এটা এই কোণটা হচ্ছে θ1। সো এটা যদি f1 হয়, সো এই বরাবর কত থাকবে? f1 cos θ1 এবং এই বরাবর
সেটা আরটাকে একটু উপরে রাখি, এই বরাবর থাকবে হচ্ছে f1 sin θ1। দেখো f1টাকে দুই ভাগে ভাগ করলাম, f1 cos θ1, f1 sin θ1। অনুরূপভাবে f2কে ভাগ করে ফেলি, এই বরাবর একটা, এই বরাবর একটা উপাংশ f2 এর, রাইট? f2কে ভাগ করলাম, এই বরাবর একটা, এই বরাবর একটা। সো f2 এর যদি এটা ধরি θ2, তাহলে এটা কত হবে f2 cos θ2, এবং এটা হবে f2 sin θ2। সো দেখো f1 এবং একটু ঝামেলা করতেছিল, সো ঠিকঠাক করে ফেললাম তাদের। আর দেখো কোনো ফোর্স আছে, আর কোনো ফোর্স নাই। সো আমি ধরে নেই যে সেটা ত্বরণ হচ্ছে ডান দিকে, বস্তুটা ত্বরণ হচ্ছে ডান দিকে। তাহলে দুইটা ইকুয়েশন লিখতে হবে, y অক্ষ বরাবর একটা, x অক্ষ বরাবর একটা। y অক্ষ বরাবর কি ইকুয়েশন লেখা যায়? y অক্ষ বরাবর উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল, রাইট? উপর দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল। উপর দিকে কোন কোন বল? উপর দিকে r প্লাস f1 sin θ1 প্লাস f2 sin θ2 ইকুয়াল টু হচ্ছে উপর দিকে r f1 sin θ1 f2 sin θ2। দেখো এইটা এইটা এইটা, এবং নিচের দিকে হচ্ছে mg ইকুয়াল টু হচ্ছে mg। তাহলে r ইকুয়াল টু mg মাইনাস f1 sin θ1 মাইনাস f2 sin θ2। কয়টা বাজে? আজান দিয়ে দিচ্ছে। আচ্ছা 6:30 মতো। আচ্ছা সমস্যা নেই। আর বের হলো। আর একটা কি বের করতে হয়? ত্বরণ। এটা বের করার জন্য x অক্ষ বরাবর গেলেই হবে। x অক্ষ বরাবর কোন কোন বল? x অক্ষ বরাবর আছে শুধু f1 cos θ1 এবং f2 cos θ2, এবং নির্তরণটা কোন দিকে? নির্তরণটা ডান দিকে। সো নির্তরণ ডান দিকে মানে কি? কোন দিকের বলটা বলো? ডান দিকের বলটা বলো। সো f1 cos θ1 মাইনাস f2 cos θ2 ইকুয়াল টু হচ্ছে m ইন্টু a, বা a ইকুয়াল টু শেষ। ঠিক আছে? সো দুইটা ইকুয়েশন বের হয়ে গেল। এখন ম্যাথ দিলে তো ম্যাথ পারার কথা। ইকুয়েশন যদি দেওয়া থাকে, ইকুয়েশন আনতে পারলে ম্যাথ ইজিলি পারবে। ঠিক আছে? সো এখন আমরা একটা ছোট্ট টপিক পড়বো। এখন ছোট বলতে ছোট বলা ঠিক হবে না, টপিকটা আসলে অনেক ইম্পর্টেন্ট, এটা থেকে অনেক প্রশ্ন হয়। সো আমরা আসলে একটু পড়বো হচ্ছে অন্যভাবে। হ্যাঁ, লিফটের কিছু জিনিস একটু পড়ে রাখবো এখন। লিফট, ঠিক আছে? সো লিফটের হলো পড়ি। সো লিফটের জিনিসপাতি আরও আসবে পরে যখন আমরা টান পড়বো। আপাতত লিফটের ভিতরে কি হচ্ছে সেটা দেখবো। ঠিক আছে? লিফটের ভিতরে এগুলা বুঝলে বুঝে যাবে, এখনই বুঝে যাবে। দেখো ধরো যে এ হচ্ছে লিফট, এবং এখানে হচ্ছে ওজন মাপার যন্ত্র। সো একটা জিনিস একটু মনে রাখতে হবে সবসময়, ওজন বলতে এমজি না, অলওয়েজ ওজন বলতে এমজি না। আপাত ওজন মানে একটা নামে একটা জিনিস আছে, মানে লোকটা, ধরো আমি আমার ওজন কি ফিল করব, এটা হচ্ছে আমার আপাত ওজন। এবং কোথাও যদি বলে কোন একটা সিস্টেমে আমার ওজন বের করতে, আমাকে আপাত ওজনটাই বের করতে হবে, আমি কি ফিল করব আমার ওজন সেটাই। সো এই আপাত ওজন হচ্ছে তলের প্রতিক্রিয়ার সমান, বা আর, যেটা আমরা আর আর করে পড়ছি। আর আপাত ওজনটা হচ্ছে তলের প্রতিক্রিয়ার সমান। ঠিক আছে? আপাত ওজনটা হচ্ছে তলের প্রতিক্রিয়ার সমান। সো একটু আগে আমরা যে আর গোলা বের করলাম না, আর গোলা হচ্ছে বস্তুর ওজন। আসলে তলের প্রতিক্রিয়া যেটা, সেটা হচ্ছে বস্তুর ওজন, আপাত ওজন। ঠিক আছে? সো ধরো যে এখানে ওজন মাপার যন্ত্র আছে এবং এটা হচ্ছে লিফট। সো এই লিফটটা ধরো কেস 1, লিফট স্থির আছে বা সমবেগে আছে।
লিফটটা স্থির আছে বা সমবেগে আছে। স্থির থাকলে কি হবে, ত্বরণ কত, শূন্য, রাইট, ত্বরণ কত, লিফটের ত্বরণ কত, শূন্য। এবং স্থির থাকলে লিফটের ত্বরণ শূন্য। এবং সমবেগ মানে কি, সমবেগ মানে কি, বেগের কোনো চেঞ্জ হচ্ছে, সমবেগ মানেও তো বেগের কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে ত্বরণ কত, শূন্য। সো স্থির থাকা মানেও ত্বরণ শূন্য, সমবেগ মানেও বস্তুর ত্বরণ শূন্য। সেই কেসে কি হবে, সো ব্যক্তির ভর যদি হয় এম, তাহলে নিচের দিকে কাজ করবে এমজি, এবং লিফটের তল বরাবর কাজ করবে হচ্ছে, বা এই যে এই তলের উপর অবিলম্ব বরাবর কাজ করবে অবিলম্ব প্রতিক্রিয়া। সো কেস ওয়ানে যখন লিফটটা স্থির আছে বা সমবেগে আছে, তখন ব্যক্তির, দেখো ব্যক্তিকে কোনো ফোর্স অনুভব করবে, তখন ব্যক্তির তো কোনো ত্বরণ নাই। লিফটে দেখো ব্যক্তি কোথায় আছে, লিফটের ভিতরে না। সো লিফটটা যদি যে ত্বরণে যায়, ব্যক্তি সেম ত্বরণে যাবে। লিফট কোনো ত্বরণে না গেলে ব্যক্তি কোনো ত্বরণে যাবে না। সো লিফটটা যেহেতু কোনো ত্বরণ নাই, তাহলে ব্যক্তি কিন্তু ভিতরে কোনো ত্বরণ অনুভব করবে না। তার মানে কি, উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল, বা অন্য কথায় আর ইকুয়াল টু হচ্ছে এমজি। তাহলে লিফট যখন সমবেগে থাকে বা স্থির থাকে, তখন আর ইকুয়াল টু হচ্ছে এমজি। এবার কেস 2, লিফট ত্বরণে ঊর্ধ্বগামী। লিফট যদি ত্বরণে ঊর্ধ্বগামী হয়, তাহলে দেখো চিন্তা করে কি হবে। এম ভরের ব্যক্তি, লিফটটা যাচ্ছে একটা ত্বরণে ঊর্ধ্বগামী। সো এম ভরের ব্যক্তির নিচের দিকে কাজ করবে কি এমজি, এবং উপরের দিকে কাজ করবে কি তলের প্রতিক্রিয়া এম ভরের ব্যক্তির উপরে। সো এখন চিন্তা করো, লিফটের ভিতরে লোক আসে না, লোকটা তো লিফটের ভিতরে। সো লিফটটা যে ত্বরণে যাবে, লোকটা কিন্তু একই ত্বরণেই যাবে। সো আলটিমেটলি এই অবস্থাতে লোকটাও কিন্তু আসলে ত্বরণটা ফেস করবে, রাইট, লোকটাই কিন্তু ত্বরণটা ফিল করবে। সো উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণ বল হবে না এবার, কারণ ত্বরণ আছে উপরের দিকে। ত্বরণ মানে কি, উপরের দিকে বলটা বড় হইতে হবে, নিচের দিকে বলটা ছোট হইতে হবে। বা অন্য কথায় আর মাইনাস এমজি, উপরের দিকে বলটা বড়, নিচের দিকে বলটা ছোট, ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ নেট বা এম ইন্টু এ। সো আর এর ভ্যালু কত, এমজি প্লাস এম এ। যখন লিফট উপরে যায়, তখন অবিলম্ব প্রতিক্রিয়া এমজি প্লাস এম এ হয়। সো দেখো আপাত ওজন তলের প্রতিক্রিয়ার সমান যেহেতু, সো লিফটের আমরা যখন উপরে যাই, তখন আমাদের নিজেদের একটু ভারী মনে হয়, কারণ আমাদের ওজনটা একটু বেড়ে যায়, আমাদের ওজনটা বেড়ে যায়, এমজি প্লাস এম এ হয়ে যায়, এই জন্য ভারী মনে হয় লিফট যখন উপরে ওঠে। কেস 3, লিফট ত্বরণে নিম্নগামী। এমজি নিচের দিকে এবং আর ত্বরণটা কোন দিকে, উপরের দিকে। এবং ত্বরণে নিম্নগামী। ঠিক আছে, ত্বরণে নিম্নগামী। তাহলে কোন দিকের বলটা বড়, নিচের দিকে বলটা বড়, উপর দিকে বলটা ছোট। তাহলে এমজি মাইনাস আর, নিচের দিকে বলটা বড়, উপর দিকে বলটা ছোট। এম ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু এম ইন্টু এ, তাহলে আর ইকুয়াল টু এমজি মাইনাস এম। সো লিফট যখন নিচে নামে, তখন কিন্তু আমরা নিজেদের একটু হালকা অনুভব করি, কারণ হচ্ছে আমাদের আপাত ওজনটা কমে যায়। ঠিক আছে, এবার কেস 4, লিফট যখন, লিফটের দড়ি যখন ছিঁড়ে যায়, লিফটের দড়ি যখন ছিঁড়ে যায়। সো লিফটের দড়ি ছিঁড়ে গেলে কি হবে,
লিফটটা কিন্তু নিচের দিকে a ইকুয়াল টু জি ত্বরণে পড়বে, ঠিক আছে? নিচের দিকে এ ত্বরণে যদি পড়ে নর্মাল হিসাব, কিন্তু নিচের দিকে এ না, সরাসরি জি ত্বরণে পড়বে, কারণ লিফটের দড়ি গেছে ছিঁড়ে উপরে। সো জি ত্বরণে যদি পড়ে তাহলে আর এর ভ্যালু কত? এম জি মাইনাস এম এ, নিচের দিকে ত্বরণ যেহেতু, সো এর বদলে এখন জি বসবে, 0, বা প্রতিক্রিয়া বল, অবিলম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে 0। প্রতিক্রিয়া বল হলে 0 হলে কি হবে? লোকটা ওজনহীন হয়ে যাবে, ওজনহীনতা অনুভব করবে। মহাকাশে যেরকম ওজনহীনতা থাকে শূন্য স্পেসে, ওরকম লোকটা ভিতরে ওজনহীনতা অনুভব করবে একদম, ঠিক আছে? মানে তার থেকে, তার পা থেকে মাটিটা সরে যাবে, কোনো রকম সাপোর্ট দিতে পারবে না, লোকটা ওজনহীন হয়ে যাবে, ঠিক আছে? সো এই গেল হচ্ছে লিফটের মোশন। সো আজকে এই পর্যন্তই, নেক্সট দিনে হচ্ছে আমরা আরও আগাবো, ঠিক আছে? সো দেখো একটা জিনিস, যে বইয়ে কিন্তু সব কথা দেওয়া নাই, আবার বইয়েই সব ম্যাথ আছে, এই হচ্ছে ঝামেলা বইগুলোতে, ঠিক আছে? সো আমাদের ডিটেলসে কিন্তু খাতায় কিন্তু খুব সুন্দর মতো লিখে নিবা পুরাটাই, হ্যাঁ, নিউটনের মেকানিক্স পুরাটা চ্যাপ্টারটা খাতায় খুব সুন্দর করে ডিটেলসে তুলবা, কারণ সব কিছুই লাগবে ম্যাথ করতে গিয়ে, হ্যাঁ, বইয়ে কিন্তু সব কথা পাবা না। ওকে, তাহলে ঠিক আছে, নেক্সট দিন আমরা হচ্ছে রাইট টাইমে দেখা করছি।